ডাকাত বাঘ ও পণ্ডিত শিয়ালের গল্প। ডাকাত বাঘ ও পণ্ডিত শিয়ালের মনে অনেক দুঃখ। বন ছেড়ে চলে যাচ্ছে বাঘ ও শিয়াল। বাঘ যখন অনেক ছোট, কিছুই বুঝতে শিখিনি, তখন তার মা মারা গেল। বাবা থেকেও যেন নেই। আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ তাকে আদর করে না। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, খেতে পড়তেও দেয় না ঠিক মতো। তাই সে এই বন ছেড়ে কোনো দূর দেশে চলে যাচ্ছে। শিয়াল মাকে হারিয়েছে বাঘের থেকেও কচি বয়সে। বাবা এখনো জীবিত আছে, তাকে আদর যত্ন করত। কিন্তু কিছুদিন আগে অন্য একটি নতুন মা আসায় ওকে আর আদর করে না। তাও সে বন ছেড়ে চলে যাচ্ছে। সকাল হতে একটানা দুপুর পর্যন্ত হাঁটলো তারা। ক্লান্ত শরীর, এক পর্যায়ে তারা একটি গাছের নিচে বসলো। মামা, আর দুটো গ্রাম পরেই ঝিম রাজ্য, চলো আমরা সেখানে যাই। বিদ্যা বুদ্ধি একটা কিছু শিখে আবার স্বদেশে ফিরবো। বলো কি তুমি? তোমার কি মাথা খারাপ? সেখানে কারা বাস করে জানো না? জানি, তাতে কি হয়েছে? সন্ধ্যার আগে পাহাড়ে উঠতে পারলেই হলো, আমাদের আর পাইকে। চলো তাহলে, হাতে যখন সময় আছে। ঝিম রাজ্যের মানুষজন কেউ বাস করে না। বাস করে কতগুলো অলস রাক্ষস, যারা শুধু ঝিমায়, কাজকর্ম কিছুই করে না। তবে খুব খিদে পেলে সন্ধ্যার পরে জাগে তারা। আর তখন সামনে পড়লে রক্ষা থাকে না কারো, কচকচ করে চিবিয়ে খায় তাকে। রাক্ষসগুলোর দাঁত খুবই ধারালো, এতটাই শক্ত যে গন্ডারের হাড় অনায়াসে চিবিয়ে খেতে তাদের কোনো অসুবিধাই হয় না। চোখগুলো তরমুজের মতো বড় বড় দেখতে, ভীষণ ভয়ঙ্কর। ঝিম রাজ্যের বাড়িগুলো দিনের বেলা যেমনই দেখায় না কেন, সন্ধ্যা হতে না হতেই বাড়িগুলো সুন্দর হয়ে যায়। গাছগুলো হেলতে থাকে বাতাসে, রাক্ষসগুলো ঝিমুতে ঝিমুতে গাইতে থাকে গান। ঝিম রাজ্যের রাক্ষস আমরা, দিনের বেলায় ঘুমোই, রাতের বেলায় জেগে উঠি, রক্ত মাংস খাই। আলো ঝলমল ঘর দেখে থমকে দাঁড়াই পথিক, উদাস মনে তাকিয়ে থাকে, পাই না কোনো গতিক। অমনি তখন ধরি তাকে, ঘাড় মোটকে খাই, রক্ত মাংস খেতে পেরে আরাম করে ঘুমাই। ঝিম রাজ্যের শেষ প্রান্তে একটি পাহাড় আছে, যেখানে অনেকগুলো জ্ঞানী রাক্ষস বাস করে। তারা রক্তের গন্ধ সহ্যই করতে পারে না, ফল খেয়ে জীবন ধারণ করে। আর তাদের কাছে যারা সাহায্য চায় তাদের সাহায্য করে, যা শিখতে চায় তাই শিক্ষা দেয়। তোমাদেরকে সালাম। তোমাদের কার কি আগ্রহ আমাদেরকে জানাতে পারো। আমি কুংফু ক্যারাতে শিখবো। আমি চাই সবাই আমাকে সম্মান করুক। আমি লেখাপড়া শিখবো, আমার ইচ্ছে আমি পণ্ডিত হব। অতঃপর বাঘ ও শিয়াল তারা দুজনে যার যার শিক্ষায় মনোনিবেশ করল। বাঘ শিখতে লাগলো কুংফু ক্যারাত, আর শিয়াল শিখতে লাগলো লেখাপড়া। অতঃপর বাঘ ও শিয়াল উভয় যার যার শিক্ষা সম্পন্ন করে বনে ফিরে আসলো এবং নিজেদের শিক্ষা অনুযায়ী কাজ করতে আরম্ভ করলো। বাঘ বনের ভিতর ত্রাস সৃষ্টি করতে থাকলো। আহা, আমি হচ্ছি বনের সেরা। আমার মোকাবেলা করার সাহস এই বনে কারো নেই। তার সন্ত্রাসী কার্যকলাপের ভীতু হয়ে সবাই তাকে সম্মান করে ঠিকই, কিন্তু মন থেকে কেউ তাকে ভালোবাসে না। অন্যদিকে শিয়াল বনে এসে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলো।
বনের পশু পাখিরা দলে দলে সেই বিদ্যালয়ে ভর্তি হতে লাগলো। শিয়াল তাদের লেখাপড়া শেখায়। আলিফতে আল্লাহ, আতে অজু। এভাবেই চলতে থাকে। একদিকে বাঘের প্রতি সকলের ঘৃণা ও অশ্রদ্ধা, আর অন্যদিকে শিয়ালের প্রতি শ্রদ্ধা ও সম্মান উত্তর বৃদ্ধি পেতে থাকে। বাঘের দুর্নাম ও শিয়ালের সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। সবাই বাঘকে বলে সন্ত্রাসী, আর শিয়ালকে সম্বোধন করে পণ্ডিত মশাই বলে। দিনের পরে দিন আসে সপ্তাহ, সপ্তাহের অন্তরে আসে মাস, আর মাস ঘুরে আসে বছর। বছরের পর বছর হতে থাকে। বাঘ ও শিয়ালের বয়স বাড়তে থাকে একই তালে। এক সময় উভয় বৃদ্ধ হয়ে পড়ে। বাঘের শক্তি কমতে থাকে। বাঘ পুরোপুরি শক্তিহীন হয়ে পড়ে। ফলে এখনো কেউ বাঘকে পাত্তাই দেয় না। সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে থাকে। কেউ তাকে দেখতেও আসে না, এমনকি তার খোঁজও কেউ রাখে না। বৃদ্ধ বয়সে বাঘ খুব দুঃখে দিন কাটাতে লাগলো। অন্যদিকে বৃদ্ধ হলেও শিয়ালের সম্মানের কোনো ঘাটতি হলো না, বরং তার সম্মান উত্তর বাড়তে লাগলো। একদিন সন্ধ্যাবেলা আন্তর্জাতিক পশু সমবায় কমিটি থেকে পশু শিক্ষা গুরু পুরস্কার দেওয়া হয় শিয়ালকে। পশু রাজ্যে এটাই সবচেয়ে সম্মানজনক পদক। শিয়ালের খুশি পুরো বনে ছড়িয়ে পড়ল। পশু পাখিরা দলে দলে আসতে লাগলো তাকে অভিনন্দন জানাতে। বাঘ ভাবলো আজ সে শিয়ালের কাছে যাবে, বলবে বাঘের হয়ে সকল পশুর কাছে ক্ষমা চাইতে। টন 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 বাঘ তুই শোন, রেগে মেগে বেশ, জোর তোর শেষ, তোর জোর শেষ, মুক্ত মোদের দেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। বাঘের প্রতি শিয়ালের দয়া হয়। সে টুনটুনিকে উদ্দেশ্য করে বলে, টুনটুনি পাখি শোনো, একটি কথা শোনো, কারো কষ্ট দেখে খুশি হতে নেই। ভাগ্নে, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি এবং সকলকে কষ্ট দিয়েছি। সবাইকে বলো তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। এখন থেকে আমি সবার সাথে মিলেমিশে চলবো। দেরিতে হলেও বাঘ তার ভুল বুঝতে পেরেছে। আসো সবাই তাকে ক্ষমা করে দেই, কেননা ক্ষমা একটি মহৎ গুণ। আমরাও আমাদের পণ্ডিত মশাইয়ের সম্মানে বাঘকে ক্ষমা করে দিলাম। এখন থেকে আমরা সবাই মিলেমিশে চলবো, কেউ কারোর সাথে ঝগড়া করব না। এরপর থেকে বনে শান্তি ফিরে আসলো। বনের সব পশু পাখিরা শান্তিতে বসবাস করতে লাগলো। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা বুঝতে পারলাম লেখাপড়া শিখে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। কথায় আছে না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।